নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দাঁতের মাড়ি ফুলে গেছে, মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে এবং প্রচন্ড ব্যথা, মুখে ভীষণ দুর্গন্ধ, এইরকম সমস্যায় অনেকেই ভুগছেন। তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। এই সমস্ত সমস্যা হলে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, কিন্তু ঘরোয়া উপায়ে আপনি কিভাবে তার প্রতিকার পাবেন। দাঁতের মাড়ি ফুলে গেছে এই সমস্যা নিয়ে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডক্টর উরুরন পালকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে দেখলেন যে আপনার দাঁত ফুলে গেছে বা ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে বাড়িতে থাকা যেগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে গরম জল, উষ্ণ গরম জল একটু নুন দিয়ে কয়েকবার কুলি করে নেওয়া। এই উষ্ণ গরম জলে কয়েকবার নুন দিয়ে কুলি করে নিলে যেটা হবে, আমাদের গামের যে ইনফ্ল্যামেশন, মানে যেটা ব্যথা বা ফুলে যাওয়া, সেই ইনফ্ল্যামেশনের লেভেলটা একটু কমে যাবে। তাহলে উনি ইমিডিয়েট একটু রিলিফ পেলেন। এটা গেল ফোলা আর ব্যথা। এবার ধরুন ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর ক্ষেত্রে যদি মাইনর ব্লিডিং হয়, সেক্ষেত্রে আপনি গরম জলে দু একবার নুন দিয়ে কুলকুচি করলে ঠিক হয়ে গেল। কিন্তু দেখুন তারপরেও হচ্ছে ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই ব্লিডিং যদি বন্ধ না হয়, তখন আমরা বলি প্রেসার, মানে চাপ দিয়ে রাখা। সেক্ষেত্রে মুখের মধ্যে তো আমার হাত কেটে গেলে যেমন আমি আঙুল দিয়ে চেপে ধরে রাখতে পারি, মুখের মধ্যে কন্টিনিউয়াসলি আমি কিছু দিয়ে চেপে রাখা পসিবল না। সেক্ষেত্রে যেটা করতে হবে, বাড়িতে তো তুলো থাকে সবার বাড়িতে, কটন, একটা তুলো, একটু তুলো বা কটন একটু বেশি করে নিয়ে সেটা একটু গরম জলে দিয়ে ভালো করে তুলোটা নিগড়ে নিয়ে, যেখান থেকে ব্লিডিং হচ্ছে বা যে জায়গাটা জুড়ে ব্লিডিং হচ্ছে সেখানে তুলোটা রেখে কিছুক্ষণ দাঁত দিয়ে চেপে রাখা। এটা করলে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লিডিংটা ঠিক হয়ে যায়। এর পরেও যদি ব্লিডিং ঠিক না হয়, তখন আমাদেরকে ডাক্তারবাবুর কাছে ক্লিনিক্সে যাওয়া বা মেডিকেশন নেওয়া সেদিকের পথে। এটা কি দাঁতের মাড়ির সমস্যা, না এর পিছনে অন্য কোনো অসুখের ইঙ্গিত থাকতে পারে? মাড়ির যে সমস্যা সেটা আসলে আমাদের বাকি শরীরের যে হেলথ, তার একটা আয়না হিসেবে কাজ করে, রিফ্লেকশন হিসেবে কাজ করে। তো প্রথম মাড়ির সমস্যা যেটা হয় সেটা সবাই জানে, যদি আমরা মাড়ির যত্ন না নিই, দীর্ঘদিন ধরে প্রপার ব্রাশিং করছি না, ওরাল হাইজিন যেটা মুখের স্বাস্থ্য যেটা, সেটা কম্প্রোমাইজড আছে, খারাপ আছে, সেক্ষেত্রে এটা তো কমন, মানে মাড়ির সমস্যা হয়। তবে অনেক ক্ষেত্রে এরকম পেশেন্ট দেখেছি যে ওরাল হাইজিন খুব ভালো, তিনি প্রপার ব্রাশিং করেন, সবকিছু মেনটেন করছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার মাড়ি থেকে ব্লিডিং হচ্ছে। মানে আমি তার মুখের মধ্যে রক্ত বেরোনোর কোনো কারণ পাচ্ছি না, তাহলে আমাকে বুঝতে হবে তাহলে শরীরের অন্য কোনো জায়গায় কোনো হরমোনাল প্রবলেম আছে। সেক্ষেত্রে আমরা যেগুলো ইন্ডিকেট করি সেটা হচ্ছে বিভিন্ন রকম সুগারের সমস্যা থাকতে পারে। যদি ডায়াবেটিক হন, তাহলে তাদের মোর চান্সেস থাকবে ব্লিডিং এর। এবং তার যদি কিছু রক্ত জমাট বাঁধার কিছু রোগ থাকে, শরীরের মধ্যে প্রপার ভাবে রক্ত জমাট বাঁধছে না, যেগুলো অ্যাকচুয়ালি কোনো কার্ডিয়াক প্রবলেমের ইন্ডিকেটর হিসেবে কাজ করে, সেগুলো কিন্তু আমরা মাড়ির এই ব্লিডিং থেকে বুঝতে পারি। এবং অনেক ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে বিভিন্ন ব্লাড টেস্ট দিই, তারপর সেই ব্লাড টেস্ট গুলো এলে আমরা কার্ডিওলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ানের কাছে রেফার করি। একেবারে। এবার তাহলে আসি দুর্গন্ধের প্রসঙ্গে। ধরুন কেউ এমন কিছু প্রফেশনে আছেন যেখানে প্রত্যেককে তাদের একে অপরকে কাছাকাছি আসতে হয়, বা ধরুন কোনো সোশ্যাল গ্যাদারিং এ যাচ্ছেন, তার মুখ দিয়ে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছেন এবং তার নিজের এত আত্মবিশ্বাসের কম হচ্ছে যে তিনি কারোর সাথে শান্তিপূর্ণভাবে কথাই বলতে পারছেন না। এই ধরনের মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ইমিডিয়েট যদি বলি, তাহলে ব্লিডিং এর জন্য যা বলেছিলাম, আপনি গরম জলে নুন দিয়ে, বা যদি বাড়িতে লবঙ্গ থাকে, একটা লবঙ্গ এই গরম জলে ফেলে দিলেন, তাহলে একটা ক্লোভের যে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা মুখের মধ্যে এলো। এবং এই ক্লোভ অয়েল হচ্ছে ডেন্টাল পেন বা এই মুখের দুর্গন্ধ এগুলোর জন্য কিন্তু খুব ভালো। মানে যখন আমাদের এই ডেন্টাল সায়েন্স এতটা ইভলভ করেনি, তখন কিন্তু মানে গ্রামাঞ্চলের দিকে বলুন বা শহরে বাড়িতে টোটকা হিসেবে এই লবঙ্গটা ইউজ করা হতো। তো সেইটা কিন্তু আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি খুব দুর্গন্ধ থাকে, তাহলে প্রপার ওয়েতে স্কেলিং, মানে দাঁত ক্লিন করে নেওয়া এবং পলিশিং করে নেওয়া, এবং ডেন্টাল সার্জনের পরামর্শ অনুযায়ী একটি মাউথ ওয়াশ নির্দিষ্ট টাইম অনুযায়ী ব্যবহার করা, লং টার্মে না, এটা নির্দিষ্ট ডিউরেশনে ব্যবহার করা। তাহলে কিন্তু ওরাল যে হ্যালিটোসিস আর কি, যেটা আমাদের একটা মানে সোশ্যাল গ্যাদারিং এ কোথাও যেতে একটা আন্ডার কনফিডেন্স তৈরি হয়, সেটা থেকে আমরা প্রতিকার পেতে পারি। একেবারে। এই ধরনের মাড়ি ফোলা বা রক্ত পড়া, এই সমস্যা নিয়ে যখন একজন রোগী আপনার কাছে আসেন, আপনি তখন কিভাবে তার ট্রিটমেন্ট শুরু করেন? প্রথমে কারণ খুঁজতে হবে। মানে একজন মানুষ এলেন আমার কাছে মাড়িতে ব্যথা বা নিয়ে, প্রপার হিস্ট্রি নিতে হবে তার থেকে, যে তিনি এটা কতদিন থেকে তিনি হচ্ছেন, ইমিডিয়েট হয়েছে নাকি লং টার্মে। এবার তিনি যেভাবে বলবেন, তিনি যদি বলেন যে বহুদিন ধরে এটা চলে আসে, তাহলে আমাদের প্রথমেই ভাবতে হবে যে এটা মাড়ির সমস্যা, উনি ইগনোর করেছেন বলে জিনিসটা একটু বাড়াবাড়ি হয়েছে। আর যদি দেখি যে না, উনি বলছেন যে না এটা আমার কাছে ইমিডিয়েট তৈরি হয়েছে, তাহলে আমাকে কজ খুঁজতে হবে যে মুখের মধ্যে এমন কোনো ইনফেকশন নেই তো, মুখের মধ্যে কোথাও ঘা নেই তো, বা কোনো দাঁতে কোনো ক্যাভিটি হয়ে নেই তো। আমি যদি সেগুলো পাই, তাহলে আমাকে প্রপার সেই ট্রিটমেন্ট করতে হবে। যদি আমি সেগুলোও না পাই,
তাহলে আমাকে ভাবতে হবে তাহলে অন্য কি কারণ আছে, সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট ব্লাড রিপোর্টস করাতে হবে তাকে, এবং শরীরের বাকি কোথাও কোনো সমস্যা আছে নাকি, তার রিফ্লেকশন মুখের মধ্যে ব্লিডিং হিপে আসছে নাকি সেটা খুঁজতে হবে। তো এই প্রথম হচ্ছে প্রপার হিস্ট্রি পেশেন্ট থেকে নেওয়া, তার প্রপার ডায়াগনোসিস কেন হচ্ছে, এবং সেই অ্যাকর্ডিং প্ল্যান। এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মুখের মধ্যে ওরাল হাইজিন খারাপ হওয়ার জন্য এই ব্লিডিং গুলো হয়। তাতে আমরা মুখটা ওই স্কেলিং এন্ড পলিশিং, আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো দিয়ে আমরা পরিষ্কার করে তারপরে মাউথ ওয়াশ, প্রয়োজনে খুব প্রয়োজনে কিছু অ্যান্টিবায়োটিক আমরা দিই, এগুলো দিয়ে 2-3 সপ্তাহ ফলো আপ করলে একদম ঠিক হয়ে যায়, একদম সুস্থ হয়ে যায়। মাড়ি ফোলার সাথে মাড়িতে ভীষণ ব্যথা হয়, এটাও ভীষণ কষ্টদায়ক। তো আপনি যে ঘরোয়া উপায়গুলোর কথা বললেন, সেগুলো ছাড়া আর কি কিছু করা যেতে পারে ব্যথা নিরাময়ের জন্য হ্যাঁ, সাময়িকভাবে? হ্যাঁ, আমাদের ক্লিনিক্সে এলে আমরা তো ওর ট্রিটমেন্ট করবোই, মানে স্কেলিং করে দেওয়া, বা যে দাঁতটা থেকে ক্যাভিটি হয়েছে তার থেকে সেই দাঁতটা তুলে ফেলা, বা রুট ক্যানেল, এই ধরনের ট্রিটমেন্ট গুলো করা। এবার ধরুন বাড়িতে আমি যেটা বললাম, গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে পারেন। আর ওভার দ্য কাউন্টার ড্রাগ, ধরুন বাড়িতে সবার বাড়িতেই জ্বর জ্বালার জন্য ক্যালফল, প্যারাসিটামল এগুলো থাকে, তো সেগুলো যদি একটা নিয়ে নেয় তাহলে ব্যথা মানে কিছুটা উপশম হবে আর কি। ঠিক আছে, এই ড্রাগ গুলো আর কি। মাড়ি ফোলার সমস্যা কারোর রয়েছে, অথচ দীর্ঘদিন ধরে কেউ অবহেলা করছেন, তাতে তার কি কি ক্ষতি হতে পারে? মানে মাড়ি হচ্ছে, আমরা যে মুখের মধ্যে আমরা যে দাঁতগুলো দেখতে পারি, সেটা হচ্ছে ফাউন্ডেশন, হচ্ছে মাড়ি। মাড়ির উপর ওগুলো বসে থাকে। তো দাঁত যেহেতু শক্তভাবে বসে থাকে, তার জন্য মাড়িটা খুব শক্তভাবে থাকতে হয়। তো দীর্ঘদিন ধরে যদি এই মাড়ির সমস্যা চলতে থাকে, তাহলে দাঁতকে ধরে রাখছে যে স্ট্রাকচার, সেটা নষ্ট হচ্ছে। তাহলে কিছুদিন পরে যে দাঁতটা নড়ে যাবে, মানে একটা শক্ত দাঁত হঠাৎ করে দেখবেন ওয়ান ফাইন মর্নিং নড়ছে, তখন কিন্তু সেই দাঁতটাকে আবার শক্ত করে ওখানে বসানো অনেক খরচ সাপেক্ষ, অনেক লম্বা প্রসেস, এবং অনেক ক্ষেত্রে সেটা করাই যায় না, দাঁতটা তুলে ফেলতে হয়। ঠিক আছে, তাহলে আপনি যদি দীর্ঘদিন এই অবহেলার মধ্যে দিয়ে যান, তাহলে যেটা হবে, সে আপনি যে দাঁতগুলো দিয়ে চিবিয়ে খাওয়া দাওয়া করেন, সেগুলো একটা পার্মানেন্ট লস আপনার জীবন থেকে হয়ে যাবে। এবার যেটা আসি, যে ঘরোয়া উপায়ে আমরা মাড়ির যত্নের জন্য কি করব, কি ধরনের টুথপেস্ট ইউজ করব, কি ধরনের ব্রাশ ইউজ করব? হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে ঘরোয়া উপায় যেটা বলতে হবে, কয়েকটা জিনিস মেনটেন করা, সেটা হচ্ছে 2বার ব্রাশ করা। রাত্রে অবশ্যই ব্রাশ করতে হবে। রাত্রে খাওয়ার পরে আমাদের মুখের মধ্যে যে ফুড পার্টিকেল, খাওয়ারের যে কণাগুলো থেকে যায়, সেগুলোই সারা রাত মুখের মধ্যে থাকে। মুখের মধ্যে ব্যাকটেরিয়া সেই খাবারগুলোকে সাথে বিক্রিয়া ঘটিয়ে বিভিন্ন অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে মুখের মধ্যে, যেটাই কিন্তু টুথ ডিকে ঘটায়। তাহলে সারা রাত ধরে যে প্রসেসটা চলে আমার মুখের মধ্যে, আমরা যখন ঘুমিয়ে থাকি, সেটা যদি ডিসরাপ্ট করতে হয়, সেটা যদি আটকাতে হয়, তাহলে অবশ্যই আমাকে রাত্রে একবার ব্রাশ করতে হবে, এবং সকালবেলাও ব্রাশ করতে হবে। সকালবেলা ব্রাশটা আমরা বলছি ঘুম থেকে উঠে না। যদি আপনি অফিস যান বা কোনো কাজে যান, তাহলে সকালবেলা উঠে আপনি একটু মুখটা কুলকুচি করলেন বা একটু মাউথ ওয়াশ করলেন, দেন আপনি ব্রেকফাস্ট করলেন। আফটার ব্রেকফাস্ট আপনি ব্রাশটা করে তারপরে অফিসে যান। নইলে কিন্তু এই ব্রেকফাস্ট করার পর আপনি যদি অফিসে যান, তাহলে আবার ওই প্রসেসটা চালু হয়ে যাবে, মুখের মধ্যে ফুড পার্টিকেল থেকে যাবে। তাহলে আমরা 2টো টাইম ব্রাশ করার কথা বলছি। আর শুধু ব্রাশ করলে হবে না, ব্রাশ করার একটা প্রপার টেকনিক আছে। এই ব্রাশ করার প্রপার টেকনিক হচ্ছে, আমরা গায়ের জোরে ব্রাশ করি। ব্রাশ কিন্তু গায়ের জোরে করা যায় না, মানে আমি যত জোর লাগাবো আমার দাঁত তত ভালো পরিষ্কার হবে, এরকম কিন্তু কনসেপ্ট নেই। এতে যেটা হয়, এই জোরে ব্রাশ করার ফলে ব্রাশের ফ্রিকশনে দাঁতের ক্ষয় হয়। এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে, শুধুমাত্র ওভার ওরাল হাইজিন মেনটেন করার জন্য 2-3বার 4বার ব্রাশ করছেন, গায়ের জোরে জোরে ব্রাশ করছেন, তাতে দাঁত ক্ষইয়ে ফেলেছেন। তাহলে ব্রাশ করতে হবে 2বার, প্রপার টেকনিকে ব্রাশ করতে হবে, এবং ব্রাশ যেটা আমরা ইউজ করবো, ব্রাশের যে ব্রিসেলস গুলো থাকে, সেগুলো সফট হওয়া দরকার। সেগুলো যদি সফট হয়, তাহলে দাঁতের সাথে ফ্রিকশন কম হবে, এবং প্রপার ডিউরেশনে ব্রাশটা চেঞ্জ করা। আমরা বলছি মানে কতদিন অন্তর brush আমরা change বলছি যে করবো? 1-1.5 মাস, 2 মাস ম্যাক্সিমাম, তারপরে 2 মাস, তারপরে ব্রাশটা ব্যবহার করা দরকার নেই, ওটা ফেলে দিন। ঠিক আছে, কোনো বিশেষ ধরনের ব্রাশ, মানে আমরা তো যখন কিনতে যাই তখন দেখি যে কোনোটা সফট, কোনোটা হার্ড ব্রাশ, আপনি কোন ব্রাশটা সাজেস্ট? আমরা সফট টুথব্রাশ সবসময় সাজেস্ট করি, সফট। যাতে ট্রমাটা কম হয়। আমরা যখন মাড়ির মধ্যে প্রতিদিন ওই ব্রাশটা নিয়ে ব্রাশ করছি, ওই ব্রাশের ব্রিসেলগুলো যদি সফট হয়, তাহলে দাঁতে এবং মাড়িতে ট্রমাটা কম হবে। আজকাল বিজ্ঞাপনের বাজারে প্রচুর টুথপেস্টের কথা আমরা শুনতে পাই। এই টুথপেস্টের নিয়ে জানবো, মানে পেস্টটা কি ক্রিম বেসড হবে, না সেটা গুঁড়ো মাজন যেটা বলে সেইটা হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আমার নিজের পেশেন্টকে যেটা রেকমেন্ড করি, পেশেন্টরা এসে আমাকে বলেন স্যার একটা ভালো টুথপেস্ট লিখে দিন। ঠিক আছে, তো ভালো টুথপেস্ট আমরা বলি, টুথপেস্টটা নিয়ে প্রথমে আঙুলে নিয়ে এইভাবে দেখে নেবেন যে টুথপেস্ট যদি স্মুথ হয়, তাহলে আপনি যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন। আর যদি ওই টুথপেস্টটা নিয়ে যদি আপনি দেখেন যে কিছু দানা দানা, কিছু ওই গ্রেনি টাইপের কিছু আছে, তাহলে ওটা ইউজ করা যাবে না। ওটা ভালো দাঁত পরিষ্কার করে, কিন্তু তাও আমরা বলছি ইউজ করা যাবে না, কারণ লং টার্মে ওগুলোর ফ্রিকশনে দাঁতের ওই লেয়ার ক্ষয়ে যায়। ঠিক আছে, তো আপনি যে টুথপেস্ট ইউজ করুন, টুথপেস্টটা যেন স্মুথ হয়। ঠিক আছে, তার মধ্যে যেন কোনো দানা দানা কিছু না থাকে। আর একটা কথা, অনেকে বলে যে সেনসিটিভ টুথের জন্য আমি কি টুথপেস্ট ইউজ করব।
যদি সেনসিটিভ না থাকে তাহলে আপনি নর্মাল টুথপেস্ট ইউজ করুন, কারণ আপনার জ্বর জ্বালা না হলে যেমন আপনি প্যারাসিটামল বা ক্যালপল খান না, তেমন আপনার সমস্যা না থাকলে আপনি নর্মাল টুথপেস্ট ইউজ করুন। যদি দেখেন সেনসিটিভিটি হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল হেল্প নিয়ে টুথপেস্ট ইউজ করতে হবে। এখন ওভার দ্য কাউন্টার প্রচুর সেনসিটিভ টুথপেস্ট পাওয়া যায়, ডিসেন্সিটাইজিং টুথপেস্ট পাওয়া যায়, তারা ব্র্যান্ডিংও করছে, কিন্তু প্রতিটা টুথপেস্টের তার কম্পোজিশন সেন্সিটিভিটির লেভেল অনুযায়ী আলাদা আলাদা। মানে আমি কোন সেন্সেশনে কোন টুথপেস্ট দেবো এটাও কিন্তু ভীষণ স্পেসিফিক, মানে আমি কেন ইউজ করছি এই কারণটা না খুঁজে ওভার দ্য কাউন্টার নিলে যেটা হয় সেটা হচ্ছে যে অযথা দামি টুথপেস্ট নেওয়া এবং সেটা প্রপার কাজে না লাগা, এই বিষয়গুলো হয়ে যায় আর কি। সবশেষে মাড়ি ফোলা যাদের রয়েছে বা মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা রয়েছে বা যাদের এখনো হয়নি, আগামী দিনে হতে পারে, তারা কি ধরনের খাবার অ্যাভয়েড করবে? ফুড হ্যাবিট একটা বড় ব্যাপার এই মাড়ির সমস্যার ক্ষেত্রে। ফুড হ্যাবিটের ক্ষেত্রে যে খাবারগুলো একটু স্টিকি, মানে যেগুলো একটু আটকে থেকে যায়, আমরা বলি চকলেট কিলেট, এই ধরনের স্টিকি খাবার, মিষ্টি, এগুলো একটু অ্যাভয়েড করা। যদি অ্যাভয়েড নাও করা যায়, ওই খাবারটা খেয়ে নেওয়ার পরে অন্তত একটু গরম জলে নুন দিয়ে একটু কুলকুচি করে নেওয়া, যাতে দাঁতের ফাঁকে ওগুলো আটকে না থাকে, ঠিক আছে? এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা। আর কোন ধরনের খাবার খেতে হবে দাঁতের হেলথের জন্য, সবসময় আমরা বলি গ্রিন ফ্রুটস, মানে সবুজ ফল আর কি, যেগুলো কামড়ে খাওয়া যায়, ধরুন পেয়ারা বলতে পারেন, আপেল বলতে পারেন, এগুলো যেগুলোর সাথে ফ্রিকশনে দাঁতের একটা হেলথটা আরো বেটার হয়, ঠিক আছে? তো এই ধরনের খাবার বেশি বেশি করে খাওয়া, এবং ফাস্ট ফুড, যেটা আমাদের নতুন জেনারেশন যে ফাস্ট ফুড গুলো খাওয়াচ্ছে সেগুলো একটু অ্যাভয়েড করা আর কি, ঠিক আছে? একেবারে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা ডক্টর পালের গুরুত্বপূর্ণ মতামত শুনলাম। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে মাড়ি ফোলা, মাড়িতে রক্ত পড়া এবং মুখে দুর্গন্ধ এবং প্রচন্ড দাঁতে ব্যথা বা মাড়িতে ব্যথা, যাই বলুন না কেন, এই সমস্যা থেকে মুক্তির কয়েকটা উপায় সুন্দরভাবে ডাক্তারবাবু বলে দিলেন। পরবর্তীকালে আপনারা একটু কন্ট্রোল হলে তারপর ডাক্তারবাবুর সাথে অবশ্যই তার কাছে যান, গিয়ে আপনারা আপনার সমস্যার সমাধান করুন, যাতে একেবারে বিষয়টা পুরোপুরি সেরে যায়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ডাক্তারবাবুকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য। নমস্কার।